তাহলে আমি যতক্ষণ না নিজের মধ্যে সেটা একসেপ্ট করতে পারবো যে মনের ভালো না থাকাটাও ভালো না থাকা, ততক্ষণ কিন্তু আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। কারণ সে আমাকে বলবে যে বাড়িতে ফাঁকা বসে আছিস, কাজকর্ম নেই, ইউ আর রিটায়ার্ড অর ইউ আর স্টুডেন্ট, তুই এগুলো ভাবছিস। তাহলে তখন আমাকে এই জিনিসটা বলতে হবে যে আমার স্কিনের র্যাশটাও কি আমি ভাবছি, আমার চুল পড়ে যাচ্ছে সেটাও কি আমি ভাবছি, আমার কষ্ট হচ্ছে, আমি খেতে পারছি না, আমার দিনের পর দিন ঘুম হচ্ছে না, আমার হার্টবিট অনেক এরাটিক, আমার বুক ধড়পড় করছে, এটা ভাবনা কি করে হতে পারে? আমার মধ্যে যদি কনভিকশন না আসে নিজেকে নিয়ে, আমি যদি সমানে কুণ্ঠিত বোধ করি যে এটা তো একটা বিলাসিতা, এটার জন্য বাড়ির একটা লোককে আবার বদর করব, তার থেকে টাকা চাইবো, তাহলে যখন এটা নিয়ে দিনের পর দিন আমি পড়ে থেকে 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 যদি আমি শুয়ে পড়ি বিছানায়, তখন এটা কে কারণ ব্রেনটা আমার হেডকোয়ার্টার। আমি এই যে সোজা পশ্চারে বসে আছি কারণ আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে এই পশ্চারে বসো, সেটা যদি হেডকোয়ার্টার যদি কোল্যাপস করে আমার সারা শরীর এমনিই কোল্যাপস করবে। এইটা সামহাও মানুষের কাছে এখনো এই আইডিয়াটা, এই অ্যাকসেপ্টেন্সটা এখনো কম। আর বেশিরভাগ শরীর খারাপ কিন্তু সাইকোলজিক্যাল রিজন সাইকোসোম্যাটিক রিজনস থেকেই হয়। মানে আমার যেহেতু ক্যান্সার, হার্ট ডিজিজেস, এভরিথিং। আর মানে ধরো একটা খাবার যখন খাই আমরা, এটা আমাকে আমার একজন বন্ধু বুঝিয়েছিল যে আমরা যখন খাবার খাই, খাবারটা যদি আমরা খুব তাড়াহুড়ো খাই, এটা অলসো সিগন্যাল যে আমরা স্ট্রেসে আছি, অ্যাংজাইটিতে আছি, ওটা হজম হওয়ার চান্সেস 100% খুব স্লো হয়ে যায়। আর যখন আমরা যেটুকু, আমরা যদি একটু ধীরে সুস্থে যে কোনো জিনিসকে ট্রিট করি, ধরো খাওয়া মাইন্ডফুলি খাচ্ছি, মানে দ্য শব্দ ইজ অলসো মাইন্ডফুল। সো হজম হচ্ছে, মানে বডি সবসময় একটা কনস্ট্যান্ট স্টেট অফ ফ্লাইট অর ফাইট মধ্যে থাকে বেশিরভাগ। আর স্পেশালি আমাদের ফিল্ডেও আই থিঙ্ক তোমার, বিকজ ইউ অলওয়েজ হ্যাভ টু লুক আফটার পেশেন্ট, ইটস আ পারফরম্যান্স, ইটস আ পারফরম্যান্স, সবটা বাইরে ছেড়ে রেখে দিয়ে ভেতরে ঢোকা। তো ওইটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ম্যানুভার করা, যে মানে বডিতে না একটা কনস্ট্যান্ট সেট অফ অ্যাংজাইটি থাকলে কেউ কখনো ভালো থাকতে পারে না, ব্রেন সিগন্যাল পায় না, চলাফেরা, কথাবার্তা সবকিছু থাকার মধ্যে একটা ফিজিটি ব্যাপার থাকে। তো সেটা আমি খুব ক্লোজলি অনেকের দেখেছি। তো তাই জন্যই বলতে পারছি, মানে যেটা স্লো লিভিং এর কথা বলছে বা আগেকার দিনের প্রসঙ্গে এটা মাথায় এলো আমার, যে মানে সবকিছুই ভেরি ইন্টার রিলেটেড। মনটা আমাদের শরীরেরই অঙ্গ। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে নিশ্চয়ই এটা খুব প্রচলিত একটা স্টেটমেন্ট যে গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন। অ্যাবসলিউটলি। তো অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা প্রথম জিনিসটা যেটা জিজ্ঞেস করি হজম কেমন, এবং লোকে না খুব অবাক হয় যে এরকম ফিজিক্যাল প্রশ্ন করছে কেন, হজম কেমন, বাউল মুভমেন্ট কেমন, পেট ঠিক মতন ক্লিয়ার হয় কিনা, ইউরিনারি কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ করে মাঝরাত্রিরে বুক ধড়পড় করে কিনা। কারণ আমার বডি কনস্ট্যান্টলি এটা ভাবছে যে আই এম অন দি এজ, সিঙ্ক অর সুইম। ছোটবেলা থেকে আমরা একটা বিজ্ঞাপন দেখেছি যেখানে বলা হতো ত্বকের যত্ন নিন। তারপর যত বড় হয়েছি আমাদেরকে বারবার শেখানো হয়েছে বা বলা হয়েছে শরীরের যত্ন নিন। কিন্তু একটা জিনিস, একটা আমাদের শরীরের, আমাদের বেঁচে থাকার অন্যতম অংশ যেটা দেখা যায় না, তার যত্ন নেওয়ার কথা আমরা কিন্তু কখনো বলিও না, ভাবিও না, এবং ছোটবেলা থেকে তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যদিও এখন মানুষ দিনে দিনে একটু সচেতন হচ্ছেন তাকে নিয়ে, সে হলো মন। মনের যত্ন নিন, এবং মনের যত্ন না নিলে শরীর, ত্বক, আমরা নিজেরা কেউই ভালো থাকবো না। এই বিষয়টা বোধহয় আমাদের বুঝতে বুঝতেই অনেকটা সময় কেটে যায়, অনেকটা দেরি হয়ে যায়। তবে এখন আমরা অনেকটা সচেতন হচ্ছি, ছোট থেকেই স্কুল হোক, কলেজ হোক, অফিস হোক, বিভিন্ন জায়গায় মনকে ভালো রাখার ক্ষেত্রে নানানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। সেই কারণে আজ আমাদের একটি বিশেষ বিষয় নিয়ে, মানে মনকে নিয়েই আমাদের ইন্টারভিউ, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আজকে রয়েছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট সোহিনী মুখার্জি এবং আপনাদের সকলের খুব প্রিয় অভিনেত্রী অঙ্গনা রায়। দুজনকেই ওয়েলকাম জানাই। যদিও বেশ গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব সিরিয়াস, কিন্তু আমরা খুব সিরিয়াস কথাটা বলবো না, তাই না? মানে মন, মানে আমরা কথা খুব সিরিয়াসলি বলাটা, তাহলে তো সেটা মন খারাপের দিকেই আবার একটা চলে যাওয়া। যতটা ভালোভাবে লাইটলি জিনিসটা আলোচনা করা যায় এবং মানুষের কাছে যাতে পৌঁছয়, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। একদম, মানে খুব গুরুগম্ভীর বিষয়, একেবারেই ভাববেন না, খুবই সহজ। আমি সোহিনীর কাছেই প্রথম এই বিষয়টা নিয়ে আসবো, এই যে আমাদের
মন ভালো থাকে না। আমরা বারবারই বলি, মানে প্রায় প্রত্যেক দিনই আমরা কারো না কারোর মুখ থেকে শুনতে পাই যে আমাদের মন ভালো নেই, কিছু ভালো লাগছে না, ধুর কিছু ভালো লাগছে না। সেটা অনেকে খুব ক্যাজুয়ালি নেন এবং অনেকে ভাবনে এটাই ডিপ্রেশন। সেটাই কি, মানে মন ভালো নেই সেটাই কি আসলে সূত্রপাত মনের রোগের, সেইভাবে মানসিক রোগের? ঠিকই, একদমই তাই। দেখো, আমি একটা জিনিস বলতে পারি যে মন থাকলে একটা মনের সমস্যা থাকবে বা মন খারাপ হবে, এটা খুব স্বাভাবিক। এটাকে যদি আমরা খুব ইজিলি বুঝতে যাই, তাহলে পা থাকলে পা ব্যথা করবে, পা থাকলে পা মচকাবেও। কিন্তু আমাকে মচকানো আর ভাঙার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি পড়ে গেলাম, আমার পায়ে প্রচন্ড লেগেছে, আমি 4-5 দিন হাঁটতে পারছি না, তখন কিন্তু আমাকে একটা এক্সরে করতে হবে, করে দেখতে হবে যে আমার পাটা কি ভাঙলো। কারণ ভাঙলে তো আমি সেই ভাঙা পা নিয়ে বসে থাকতে পারবো না, আমাকে তো সেটার কোর্স অফ ট্রিটমেন্ট ফলো করতে হবে। এবার এই যে মন ভাঙার বিষয়টা, প্রথমত আমরা যে ধরো একে অপরকে বলে থাকি যে মনটাকে শক্ত করো, এই মনটা কোথায়? মানে তুমি তোমার বডিতে মনটাকে কোথায় দেখাবে? মন তো খুঁজে পাওয়া যায় না। ব্রেনের ফাংশনাল অ্যাসপেক্টটাই হচ্ছে মন, মাইন্ড বা মন যেটাকে আমরা বাংলায় বলি। এবার আমার যদি আজকে সকালে উঠে হঠাৎ করে মনটা খারাপ লাগে, তার পেছনে অনেক কারণ থাকতে পারে। রাতে ভালো করে ঘুম হয়নি, কোনো একটা বিষয় তর্কাতর্কি করে আমি শুতে গেছি, বা আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে না, ব্ল্যাড লাগছে, সিম্পলি কোনো জায়গায় আমার পৌঁছতে ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে। কিন্তু আমি যদি খুব টেকনিক্যালি বলি অর্পিতা, এই মন খারাপটা যদি আমার 2 মাস এবং তার বেশি লাস্ট করে উইথ দ্য কাপল অফ সিমটমস, যেমন ধরো ঘুমটা ডিস্টার্বড, একটা ইনসমনিয়ার প্রবলেম হচ্ছে, নাইটমেয়ার্স রয়েছে, খিদেটা খুব এফেক্টেড, একটা পারপাসলেসনেস কাজ করছে, সুইসাইডাল আইডিয়েশনস যে সব সময় থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু থাকলেও থাকতে পারে। ইরিটেবিলিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইন অফ ডিপ্রেশন। কোনো কিছুর জন্যই কোনো মোটিভেশন নেই, তখন কিন্তু আমাকে ওই এক্সরে করতে যাওয়ার মতন একজন প্রফেশনালের কাছে কনসালটেশন নিতে যেতে হবে যে এইটা আমি বেশ বিগত অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স করছি, আমার কি হয়েছে। এই যে একটা নিজেকে সাইকোলজিক্যালি স্ট্যাম্প করে ফেলা যে আই এম ডিপ্রেসড বা কিচ্ছু হয়নি, দুটো এক্সট্রিম। এই এক্সট্রিমটাকে যদি আমাকে মানে কাউন্টার করতে হয়, দেন ইট ইজ বেটার টু কনসাল্ট আ প্রফেশনাল ইফ ইট লাস্টস ওভার আ প্রলংড পিরিয়ড অফ টাইম। তখন একটা দিন ধরে যদি একদম সমানে মন খারাপ, কিছুই ভালো লাগছে না, তখন বুঝতে হবে একদম যে দেয়ার ইজ সামথিং। আমাদের সেই সময় একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন। এবং এই ক্ষেত্রে অঙ্গনাকে রাখার অন্যতম কারণ হচ্ছে যে টলিউড মানে ইন্ডাস্ট্রি বিশেষ করে, যেখানে আর কি আমি ভালো নেই কিন্তু আমাকে ভালো দেখাতেই হবে, মানে আমি ভালো থাকতেই হবে, সেটা ক্যামেরার সামনে হোক পেছনে হোক। এটা খুব ইম্পর্টেন্ট অভিনেতা অভিনেত্রীদের জন্য যারা ক্যামেরার সামনে থাকেন। সেক্ষেত্রে এই জিনিসটা অঙ্গনা কিভাবে ব্যালেন্স করো? মানে নিশ্চয়ই মন খারাপ হয়, বা মন খারাপ তো হবেই, বা কোনো সমস্যা হয়, সেটা বুঝতে না দিয়ে সমানে কাজ করে যাওয়া, এটা তো আরো কঠিন। সেক্ষেত্রে মনের ওপর আরো চাপ পড়ে আর কি। সেটা অঙ্গনা কিভাবে ঠিক করে বা কি করে, আমি একটু সেটা জানি। দেখো, আমার মনে হয় আমি শুধু অভিনেতাদের কথাই বলছি, কারণ আমাদের উই শেয়ার দ্য সেম ইন্ডাস্ট্রি, কিন্তু যারা অভিনয় করে তাদের পুরো কাজটাই কিন্তু মন থেকেই, মানে ইমোশন রিলেটেড। মানে আজকে আমি একটা কান্নার সিন বা একটা হেভি ইমোশনাল সিন করব, আমাকে আমার মনটাকে, আমার বাড়িতে যাই হয়ে যাক না কেন, আমাকে মনটাকে মানে ওই সময়টাকে কম্পার্টমেন্টালাইজ করে আমাকে ওই চরিত্রটার জন্য ট্রুথফুল হতে হবে। যে আমি এখন হয়তো আমার দারুণ দিন যাচ্ছে, বাট আমাকে প্রচন্ড দুঃখের মধ্যে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে, ওই ইমোশনটা ট্যাপ করতে হবে, তারপরে ডেলিভার করব, তারপরে আবার আমি কামিং ব্যাক টু মাই লাইফ। এরকম অনেক সময় হয়েছে, বা সবারই হয়, যে খুব জ্বর, বাড়িতে খুব ঝামেলা হয়েছে, বা মানে পার্সোনাল জীবনে অনেক চাপ চলছে, কিন্তু সেটা দারুণ একটা এনার্জেটিক সিন দিতে হবে। সেটা আই থিঙ্ক অ্যাক্টরদের এটা মানে ইটস এ ভেরি বিগ ডিল, কারণ লোকে এটা ভেবে নেয় যে তো একটা না খুব চল আছে যে ওয়ান টেক অ্যাক্টর, এই করা ওই করা। প্রথমত এটা আমরা শুধুমাত্র বাংলায় করি কারণ আমাদের রিসোর্সেস খুব কম, আমাদের কম সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার একটা প্রবণতা বা একটা এরকম স্ট্রাকচার হয়ে গেছে ফর আ লট অফ রিজন, সেটাই যাচ্ছি না। কিন্তু এইটাতে কি হয়, মানে অ্যাক্টরদের উপর যে চাপটা যায় সারা দিনের, মানে ধরো দিনে 15-16টা করে সিন করা, বিভিন্ন সিনে বিভিন্ন ইমোশন ট্যাপ করা, মাথার তো ইউজ সব থেকে বেশি হচ্ছে। অনেক সময় অনেক সিন করার পরে সেই রেশটা থেকে যায়, মানে আমার সেটা খুব হয়, মানে
বেশিরভাগ সময় হয়তো এমন কোনো ইমোশন ট্যাপ করছি যেটা আমার সাথে জীবনে হয়নি, কিন্তু সেটাকে ট্যাপ করছি ভেবে বা চরিত্রটাকে ওই জায়গায় বসিয়ে, হয়তো নিজেকে না বসিয়ে। তো সেইগুলো অনেক সময় রেস্ট থেকে যায় একটা অভিনেতার। আর আমি অনেক সময় ওই মুডটাই ক্যারি করি, পরে বুঝি যে না আমি কেন এরকম ভাবে রেগে যাচ্ছি বা এরকম ভাবে কেন রিয়াক্ট করছি, তখন বুঝি যে আচ্ছা না এটা আমার ওই 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 সিনটার একটা রেস্ট থেকে যাওয়া করে আর কি। অনেক সময় হয়। আবার খুব হ্যাপি সিন হলে মানে কি বলতো, আমাদের ইমোশন রেগুলেট করছি অ্যাজ অ্যান অ্যাক্টর, উই আর কনস্ট্যান্টলি রেগুলেটিং আওয়ার ইমোশনস। তো সেই দিক থেকে দেখতে গেলে দ্যাট ইজ ওয়াই আই অলসো লাভ অ্যাক্টিং, ইউ নো। মানে আমার মানে আমি যে সময় থেকে অভিনয় কথা ভেবেছি তখন আমি শুরুও করিনি, আমাকে এইটাই খুব ফ্যাসিনেট করতো যে একটা মানুষের জীবনে কত রকম এক্সপিরিয়েন্সেস হয়, কত রকম ইমোশনের মধ্যে যে একটা মানুষ যায়, আর সে কেন যায় সেটার পেছনে কারণ কি, সে কিভাবে কথা বলে, সবাই আলাদাভাবে কথা বলে, সবাই আলাদাভাবে ভাবে, সবার পোর্ট্রেয়াল এক একটা চরিত্রের খুব ডিফারেন্ট হবে, সেটা এই বিষয়টা ভাবতে আমার খুব ভালো লাগতো, যে সেই কারণেই আসা এই অভিনয় জগতে। কিন্তু কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন, মানে এটা আমি একটা জাস্ট ব্রিফ দিলাম যে এটা সবার সাথে হয়, সব অভিনেতার সাথেই হয়। আমি যেভাবে রেগুলেট করি আমার ইমোশনস, আমি ছোটবেলা থেকে গান শুনতে খুব ভালোবাসি। মানে আমি ঘুম থেকে ওঠা থেকে গান শুনে ঘুমোতে যাই গান শুনে, আর সেটা আলাদা। আমার প্রচন্ড ভ্যারিড একটা মিউজিক প্লেলিস্ট আছে। মানে দুঃখ পেলে দারুণ দুঃখের 1 ঘন্টা গান শুনবো, হাসি মানে আনন্দ হলে দারুণ আনন্দের গান শুনবো। তো আমি ওইভাবেই আমার ইমোশনটা রেগুলেট করি। মানে কোনো সিনের আগে আমি দুঃখের গান চালাই বা সেই, আর আমার প্রত্যেক আমার প্লেলিস্টে বিভিন্ন চরিত্রের নাম দিয়ে বিভিন্ন গান আছে, সেটা একে অপরের সাথে ম্যাচ করে না, কারণ আমি অনেক গান শুনি। তো এইভাবে আমার ইমোশন গুলো ওইভাবে রেগুলেট করি। আর পার্সোনালি ব্যক্তিগত জীবনে আমি এটা শিখেছি খুব মানে গত 2-3 বছর ধরে, কিভাবে অ্যাফেক্ট না মানে যাতে করে আমার পার্সোনাল লাইফের সাথে আমার প্রফেশনাল লাইফ। যে আমি রেগে আছি মানে আমি রাগ দেখাবো না, মানে সেটা আমার কখনোই ছিল না। কিন্তু তাও একটা হয় না অনেক সময়, মানে আমার নিজে হয়তো মনে হয় আমি খুব ফেক হয়ে যাচ্ছি, যে মানে আমার একদম হাসার ইচ্ছে নেই কিন্তু হাসতে হচ্ছে, সেটা সবার সাথেই হয় সব জায়গায়। কিন্তু আমি এখন ওটাকে আরো বেটার রেগুলেট করতে পারি। আমি এখন প্রেশারও তো, মানে সেটা প্রেশারও, কিন্তু আমার মনে হয় আমি মানে পার্সোনালি, যেহেতু আমি এই মুহূর্তে এখানে বসে আছি, আমি এটাকে খুব মানে আমি ওটাকে নিয়ে ওই মুহূর্তে প্রচন্ড ভাবি যাতে ওটা পরে আর না থাকে। আই ওয়ান্ট টু ফোকাস অন দ্যাট ইমোশন ওই মুহূর্তে, আর তারপর ওটা নিয়ে ভাবি না অন্য জিনিসে ফিল করি। সেটা একটা ভালো সিনেমা দেখে হোক, বা বাইরে বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে হোক, বা দারুণ গান শুনে। আর খুব রিসেন্টলি আই বিন ট্রাইং টু বি ভেরি অ্যাক্টিভ মানে এক্সারসাইজ নিয়ে। তো আমার অ্যাকচুয়ালি খুব হেল্প করেছে গত 1 বছর ধরে প্রাইমারিলি লেটিং ইট অল আউট ডিউরিং ওয়ার্কআউট। মানে এটা খুব ভালো আমাকে হেল্প করেছে ইমোশনটাকে রিলিজ করতে। একদম। আমি একটা বিষয় মানে কথা শুনতে শুনতেই ভাবছিলাম যে এই যে নারী ও পুরুষদের ক্ষেত্রে আলাদা করে আমি যদি বলি, সেটা খুব বলা হয় যে পুরুষরা যে কোনো ক্ষেত্রেই সবকিছু খুব সহজ ভাবে নেন, মানে রাগটাও খুব একটা দেখান না, ঠিক আছে ভাই ঝামেলা হলো কালকে মিটিয়ে নিলাম। মহিলাদের মধ্যে এটা থেকে যায় এবং সেটা কাজ করে। সেক্ষেত্রে পুরুষেরা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তাদের মনের সমস্যা কতটা বুঝতে পারেন, মানে বুঝতে কি পারেন? কারণ নারীরা বোধহয় আমার মনে হয় যে দুঃখটা বোঝেন, একটু ভাবেন সেটা নিয়ে। পুরুষেরা খুব সহজে সেটা ঠিক আছে ভাই হয়ে গেছে চলো, সেটা কি বলবে? দেখো, একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি আমার ক্লায়েন্ট বেস মানে পেশেন্ট বেস যদি দেখি, মেল ইজ টু ফিমেল দ্য রেশিও ইজ মেবি 2:3। মেলের রেশিও কম, ফিমেলদের রেশিও বেশি। এবার তার পেছনে কয়েকটা ফ্যাক্টর রয়েছে। একটা জিনিস হচ্ছে, আমরা যে দেশে থাকি, মানে পাশ্চাত্য জায়গাতেও হয়তো হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও হয়তো হয়, কিন্তু আমি ইন্ডিয়ান কনটেক্সটে বেটার বলতে পারবো। আমরা যে দেশে থাকি সেখানে কিন্তু পুরুষদেরকে ওপেনলি বা ফ্রিলি নিজেদের ইমোশনস গুলোকে এক্সপ্রেস করতে এনকারেজ করা হয় না খুব ছোট থেকেই। মানে তোকে একটা থাপ্পড় মেরে এসছে, তুই উল্টে একটা থাপ্পড় মেরে আসবি। তোকে এটা বলে এসছে, তুই মেয়েদের মতন কেঁদে চলে এলি। মানে কান্না তো কুকুর বেড়ালদেরও হয়, মানে অ্যানিমালস ক্রাই। তো সেখানে ছেলেরা কাঁদতে পারবে না, মেয়েরা কাঁদতে পারবে। মেয়েদের মধ্যে একটা বাচ্চা মেয়ে কাঁদছে, তাকে আমি জড়িয়ে ধরলাম, কিন্তু একটা বাচ্চা ছেলে কাঁদছে, তাকে আমি বললাম যে ম্যান আপ। তো এইটা তো আমি তো তাহলে ছোট থেকেই, প্রথম পদক্ষেপ থেকেই আমি জেন্ডার ডিসক্রিমিনেশন দিয়ে শুরু করছি। আমাদের ব্রেনের প্রাইমাল সেন্টারটা হচ্ছে ইমোশন সেন্টার, মানে যেটা এখানে লোকেটেড, লিম্বিক সিস্টেম যেটাকে বলা হয়। এই সেন্টারটাই একমাত্র অ্যানিমালসদের থেকে শুরু হয়। কারণ মাথার এইখানটা যেটা আমাদের ভাবতে হেল্প করে, চিন্তা শক্তি বাড়ায়, সেটা কিন্তু জন্তু জানোয়ারদের মধ্যে থাকে না।
অ্যানিমালস আর ডমিনেটেড বাই ইমোশনস অ্যান্ড উই বেসিক্যালি আর ইভলভড অ্যানিমালস, তাহলে আমাদের ইমোশন সেন্টার থাকবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেদের এক্সপ্রেস করতে দেওয়া হয় না। তো ছেলেরা যে অ্যাকচুয়ালি মন থেকে বিষয়টাকে ছেড়ে দিতে পারে তা কিন্তু নয়, এক্সপ্রেস করতে পারে না বলে সেটাকে অ্যাভয়েড করে বেরিয়ে চলে যায়। ওই জন্যে অ্যাগ্রেশন কিন্তু ছেলেদের মধ্যে অনেক বেশি। women are also aggressive, but women are mostly passive aggressive. Men are mostly physically and actively aggressive. তার কারণ ওই যে খারাপ লাগাটা, একদমই তাই, ওই যে খারাপ লাগাটা জমছে 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 জমছে, এবার একটা কোনো ট্রিগার পয়েন্ট এলো, সেখানে গিয়ে একটা মারাত্মক রিয়াক্ট করে বসলো, মানে তাতে হয়তো এতটা রিয়াক্ট করার দরকার নেই। মহিলারা অন দি আদার হ্যান্ড, তারা হয়তো একটু তর্কাতর্কি করলো, একটু ঝগড়া করলো, একটু কাঁদলো, একটু বিকার করলো কোনো একটা জিনিস নিয়ে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু রিজলভ হয়ে যায়। তার বহিঃপ্রকাশটা কিন্তু অতটা তীব্র হয় না যেটা আমরা ছেলেদের মধ্যে জেনারেলি দেখে থাকি। তো এটা একটা আমার ধারণা অর্পিতা সোসাইটাল প্রবলেম। এখন যে মায়েরা দের ছেলে সন্তান রয়েছে যারা বড় করছে ছেলেদের, তাদেরকে আমরা সবসময় বলি, বা তারা নিজেরাও অনেক বেশি অ্যাওয়্যার, এবং তারা তাদের ছেলেদের এনকারেজ করে টু এক্সপ্রেস ফ্রিলি। আমার ধারণা বেশিরভাগ মারাই করে, যারা করেন না তারা ডেফিনেটলি শিখছেন, হয়তো দে আর ইন দ্য প্রসেস। কিন্তু ওই বিষয়টা এখন আর নেই যে তুমি, বা কম নেই বলবো না, কম যে ছেলেরা কাঁদে না। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ফিমেলস আর বায়োলজিক্যালি অ্যাটিউনড টু বি মাদার্স। মহিলাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলবো না, অ্যানাটমিটা কিন্তু সন্তান ধারণ করার জন্য তৈরি। এবার of course it's a choice, if you want to be a mother, if you don't want to be a mother, সেটা তোমার ফ্রি উইল, সেটা তোমার চয়েস। কিন্তু শরীরের গঠনটা তো সেভাবে, অ্যানাটমিক্যালি তো আমরা সেভাবে ইকুইপড। ওই জন্যে মহিলারা কিন্তু তলিয়ে ভাবে অনেক বেশি। নিউরোসিস মানে ধরো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ইজ হায়ার ইন ফিমেলস দ্যান ইন মেলস, অনেকগুলো কারণের জন্য। একটা হচ্ছে হরমোনস। মহিলাদের হরমোনের স্ট্রাকচার অনেক কমপ্লিকেটেড, কারণ দ্য হরমোনাল স্ট্রাকচার এটা তৈরি হচ্ছে টু কেটার দ্য বার্থ অফ আ চাইল্ড। তো মহিলাদের হরমোনাল স্ট্রাকচার অনেক কমপ্লিকেটেড। সোসাইটাল ভ্যালুজ মহিলাদের উপর অনেক বেশি ইম্পোজড, এটা করা যাবে না, ওটা করা যাবে, এটা ঠিক, ওটা ভুল, এটা উচিত, এটা অনুচিত, তুমি মা হিসেবে এরকম কি করে করতে পারো, বা তুমি এই স্বভাবগুলো পাল্টাও কারণ তোমাকে কারণ মা হতে হবে, তোমাকে বাচ্চা বড় করতে হবে। সো মহিলারা যেন একটা অদ্ভুত খাঁচার মধ্যে দিয়ে ছোটবেলা থেকেই চলে। ওই জন্যে তারা অনেক বেশি তলিয়ে ভাবে, তাদের আবেগগুলো অনেক বেশি সূক্ষ্ম। কিন্তু ওই যে মানে এক্সপ্রেশন যেহেতু অনেক ফ্রি, উইমেন এক্সপ্রেস ফ্রিলি। আমার ধারণা মহিলারা হয়তো সাইকোলজিস্টদের কাছে আসার আগে অতটা বেশি ভাবে না দ্যান মেন। কারণ আমার কিছু মেল পেশেন্টস বা ক্লায়েন্টদের থেকে আমি এটা শুনেছি যে আচ্ছা কি বলবো, তোমার যা মনে হচ্ছে তুমি বলো, তুমি যে এখানে এসেছো তার পেছনে তো কোনো কারণ আছে। হ্যাঁ, মনে হয়েছে আমার একটু কথা বলা দরকার। এবার তারা যদি আমার থেকে বয়সে ছোট হয়, জেনারেলি আমি তুই করে সম্বোধন করি জিনিসটাকে আরো ইজি করার জন্য, যে বল না যা মনে হচ্ছে বল, আজ সকালে উঠে কি খেলি বল, কাল রাতে কখন শুতে গেছিস বল, কারেন্টলি তোর লাইফে কি চলছে বল। তাতে একটু সরগর হয়, কারণ বন্ধুত্বটা ডেভেলপ করে, আস্তে আস্তে এক্সপ্রেস করতে শুরু করে। কিন্তু মহিলাদের মধ্যে না ডায়াগনোসিস আই ফিল ইজ ইজিয়ার, কারণ দে কাম অ্যান্ড দে হ্যাভ আ পয়েন্ট যে আমার না এটা 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 অসুবিধে হচ্ছে। ছেলেরা অনেক সময় জানেই না, ওই যে কারণ ছেড়ে দেয় অনেক কিছু, হয়তো অনেক গুরুত্বপূর্ণ, একদমই তাই, হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় না খুব ইজিলি নর্মালাইজ করে বেরিয়ে চলে যায়, যেটা পরে গিয়ে একটা মারাত্মক চিৎকার চেঁচামেচি অশান্তি বহিঃপ্রকাশে গিয়ে দাঁড়ায়। এবং আরেকটা আমি পয়েন্ট বলি এই জায়গায়, সেটাতে পরে হয়তো আবার আমরা ফিরে আসবো। এই কারণেই সাবস্টেন্স ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশন কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ছেলেদের মধ্যে অনেক বেশি, কারণ কোপ করার চেষ্টা করে। সেই কোপিংটা যেহেতু করার চেষ্টা করে, সেই কোপিংটা কিন্তু ম্যাক্সিমামই সাবস্টেন্সের থ্রু দিয়ে হয়, এই কারণেই। তো এগুলো আসলে সব ইন্টার রিলেটেড টপিক, জানো তো। কিন্তু তোমার প্রশ্নটাকে যদি আমি বলি, অ্যাড্রেস করি, তাহলে আমি এইটুকু বলবো যে এক্সপ্রেশনের অভাব, সোসাইটাল কন্ডিশনিং, অ্যাটিউন টু বি মাদার্স, এই ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, যে কারণে আবেগের এক্সপ্রেশনের মধ্যে একটা বিস্তার ফারাক ছেলে মেয়েদের মধ্যে অ্যাকচুয়ালি আছে, কারণ আমরা সেটা তৈরি করেছি ছোট থেকে। সেটা যদি আমরা না রাখি, আস্তে আস্তে সেটা মুছে যাবে। একদম, সেটা খানিকটা কাটছে, খুবই কম, কিন্তু যাই হোক আস্তে আস্তে কাটছে অনেকটাই। তো আমি আবার অঙ্গনার কাছে আসবো, এবং অবশ্যই আমি সোহিনীর কাছেও আসবো, যে একটা বিষয় যেটা এই যে এখন যেভাবে চেঞ্জ হয়েছে সময়টা কয়েকটা বছরের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের সব সময়
থাকতে হবে, মানে থাকতে হবে মানে কি, আমি মানে সবকিছুর মধ্যে আমাকে থাকতে হবে, বিশেষ করে আরো অঙ্গনার ক্ষেত্রে তো আরো, মানে আমি আছি, আমাকে এটা বোঝাতে হবে সব সময়। এবং সেটা কোথাও গিয়ে একটা প্রতিযোগিতার জায়গা আর কি হয়ে যায়, যে ফোমো যেটাকে বলে, সেটা একেবারেই অনেকের মধ্যেই কাজ করে, যে আমি নেই, আমি তাহলে এটা মিস করে গেলাম, ওটা এইটাও তো বোধহয় কোথাও একটা প্রেশার। এবং আমি সৈনিক কাছেও আসবো যে আমি সোশ্যাল মিডিয়ায় আসলে আমাকে দেখাতে হবে আমি দারুণ আছি, কিন্তু আমি নেই, ওই দেখি আমি আনন্দ পেলাম কিন্তু আমি ভীষণ কষ্টে আছি, আসলে ভালো নেই। এবং অঙ্গনার ক্ষেত্রেও মানে সেটা কতটা করে বা করতে হয়, সেটা কতটা মানে মনের বিরুদ্ধে গিয়ে কতটা করে। এবং সৈনিক কাছেও আসবো, এরকম কতজনকে তুমি দেখেছো বা কি? দেখো, তুমি রেলেভেন্ট থাকার কথা বলছো, এইটা না একটা একটা কাইন্ড অফ ট্রেট অলসো। মানে আমি শুধুমাত্র অভিনয়ের কথা বলছি না, যখন কলেজেও পড়তাম অনেকেই ছিল যারা জাস্ট রেলেভেন্ট ফর দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, ওই সময় কলেজে সবার মাঝখানে পপুলার থাকার জন্য অনেকে অনেক কিছু করে। মানে এটা না একটা ক্যারেক্টারিস্টিক মানুষের, আমি বলবো না এটা ভুল বা খারাপ বা ঠিক। আমার পার্সোনালি ওইভাবে রেলেভেন্ট থাকার কখনোই ওই প্রবণতাটা ছিল না, মনে হয় না কখনো আসবে, মানে জোর করে কিছু করা। মানে অনেক সময় হয় যে আমি অনেককে দেখেছি যে টানা শুট করার পরেও পরের দিন ভোরবেলা কাজ, কিন্তু একটা পার্টিতে যেতে হবে কারণ ওখানে 10 জন লোক থাকবে বলে যায়। ডেফিনেটলি করবে, কেন করবে, নেটওয়ার্কিং ইজ আ পার্ট অফ আওয়ার জব। কিন্তু আমি হয়তো অনেক সময় এটা করি না, কারণ আমার পরের দিন সকালে ভোরবেলা ওঠাটা খুব বেশি ইম্পর্টেন্ট, টাইমে পৌঁছানো ইম্পর্টেন্ট, মানে বেসিক্যালি না পুরো ব্যাপারটা কোনটা প্রায়োরিটির উপর আছে। আর হ্যাঁ, আমি চাই যে আমার কাজ নিয়ে কথা হোক, আমি চাই আমার যখন কাজ বেরোবে সেটা নিয়ে সবাই জানতে পারে যে আমি এই কাজটা করছি। আর ভালো লাগলো খারাপ লাগলো সেটা পরের বিষয়। আমি আর সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললে, আমি খুবই লেজি ছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে, এটা আমার ম্যানেজার খুব ভালো জানবে, কারণ আমাকে ধুকে 2024 সালে যখন একটু রিভ্যাম্প করার চেষ্টা করা হয় আমার সোশ্যাল মিডিয়া, তখন আস্তে আস্তে আমিও মানে আমি না আমার নিজের মনে হয় আমার একটা সমস্যা ছিল যে আমি না খুব বেশি ভাবতাম। I used to overthink a lot, যে মানে কেন এটা করবো, কেন পেছনেও 10টা কারণ ভাবতাম। মানে বাট ইট ইজ ভেরি ইজি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বুঝলাম যে সোশ্যাল মিডিয়াটা খুব বড় ইনস্ট্রুমেন্ট আজকের দিনে। অনেক ব্র্যান্ড আসে, আমি যেভাবে নিজেকে পোর্ট্রে করব সেটাই লোকে দেখবে। এবার হ্যাঁ, সেইটা আমার হাতে যে আমি কিভাবে নিজেকে পোর্ট্রে করব। আমি আমার প্রোফাইলটা, যেটা আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেগুলো, সেগুলো প্রাইমারিলি কাজ ভিত্তিক। আমি আমার পার্সোনাল ছবি বা পার্সোনাল ব্যক্তিগত বাড়ির ছবি, হোয়াটএভার পার্সোনাল লাইফটা খুব কম শেয়ার করি। সেটা আমার এই মুহূর্তে মনে হয় শুধু কাজ বা কাজ রিলেটেড জিনিসপত্রই দেওয়া উচিত। কখনো হয়তো এটা চেঞ্জ হবে। আর যারা করে, উইচ ইজ গ্রেট, কারণ সোশ্যাল মিডিয়াও অনেকের না অনেক কিছু বলার জায়গা ছিল না, অনেকের এক্সপ্রেস করার জায়গা ছিল না। সোশ্যাল মিডিয়া ওই জায়গাটাকে ফিল করেছে যেখানে লোকে নিজের মতামত যখন খুশি জানিয়ে দিতে পারে। তো সেটা ইজ এ গ্রেট থিং। আমি যেমন স্টোরিতে হয়তো আমার মানে কথা বলছি, আমার স্টোরিতে অনেক পার্সোনাল ছবি শেয়ার করি বাট আমি হয়তো পোস্ট দিই না, এটা আমার ব্যক্তিগত মত। যেমন ধরো আজকের দিনে এটা খুবই ইন্ট্রিনসিক হয়ে গেছে যে একজন অভিনেতার ইনস্টাগ্রাম যেরকম ভাবে রাখে, সেটা কি ধরনের প্রোফাইল, তার কত ফলোয়ার আছে, তাকে একটু দেখি অডিশন নেওয়া যায় বা একে কাজ করে নেওয়া হোক, এটা চরম সত্যি। এখন তো আর ওই স্টুডিওতে গিয়ে পোর্টফোলিও দেওয়ার ব্যাপারটা নেই। আর সত্যি বলতে আমার জেনারেশন ওটা পায়ওনি, স্টুডিওতে গিয়ে দেওয়া। ওটা হ্যাজ অনলি বিন মেল করা, ফরওয়ার্ড মানে নাম্বার নিয়ে পাঠানো, ইন্ট্রোডাকশন ভিডিও পাঠানো, এইগুলো হয়েছে। তো এখন ওটা আরো শিফট করে গেছে পুরোপুরি সোশ্যাল মিডিয়া ভিত্তিক, যে সোশ্যাল মিডিয়াতে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি কিরকম হ্যাপেনিং ভাবে ওটাকে সাজাচ্ছ, ওই ভিত্তিতে তুমি তো কারো চোখে এলে। এটাই তো রেলেভেন্ট থাকার কারণ। তো সেইটা আমার মনে হয় পার্সোনালি আমার এটা খুব মুড ডিপেন্ডেন্ট হয়। এটা ও আমার খুব ভালো বন্ধু, আমাকে অনেকদিন ধরেই আমরা চিনি, একে অপরকে আমি শেয়ার করেছি যে আমি প্রচন্ড মুডি, ঠিক আছে। তো আমি খুব মুড ভিত্তিক, আমার মনে হলো যে আজকে 10টা জায়গায় যাবো আর পরের দিন যাবোই না আমি, হয়তো উইথ অল ডিউ রেসপেক্ট টু দোজ পিপল, আই মেক ইট আপ, বাট হয়তো আজকে না। আমি এখন গত 2-3 বছরে নিজেকে প্রায়োরিটি দেওয়া শিখেছি। আমি নিজেকে বর্ন আউট করতে চাই না। এটা আমি খুব করতাম, যে খুব পিপল প্লিজিং একটা অ্যাটিটিউড ছিল, যে হ্যাঁ সবাই বলছে, কারণ ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছিল, আমার দিদা, ওটাও একটা অন্য কারণে আসে, মানে যেটা একটু আগেই কথা বললো,
সবার সাথে ভালো করে কথা বলবি, ব্যবহার যেন ঠিক থাকে সব সময়, কারণ ব্যবহারটাই আসল। কেউ মনে রাখবে না তুমি সেই দিন কি করেছিলে, কিন্তু ব্যবহারটা নিয়ে যাবে, উইচ ইজ আ ভেরি বিগ লেসন ফর মি। আমি এটা খুব বিশ্বাস করি, কিন্তু আমি আমার প্রফেশনে থেকে এটাও বিশ্বাস করি যে সব সময় না যদি আমি ভালো কথা না বলতে পারি, চুপ থাকা ভালো। তো সেইটা আমি খুব রিসেন্টলি ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। আর সেইভাবেই ধরো কোথাও যেতে ইচ্ছে করছে না আমার, বা আমার হয়তো সত্যি ওই 1 ঘন্টার জন্য ওই যে স্ট্রাগলটা আমি করবো গিয়ে 15 মিনিট মুখ দেখানো, সেটা হয়তো সেই মুহূর্তে না করলেও চলে। আই মেক ইট আপ টু দেম লেটার অন। আমি সেটা খুব সত্যিভাবেই বলি যে এই ব্যাপার, আই ডোন্ট লাই অ্যাবাউট ইট। সো আই থিঙ্ক এইভাবেই নিজের টাইমটাকে আমি একটু প্রায়োরিটাইজ করি, যে এই স্ট্রাকচারের মধ্যে আমি নিজেকে একটু প্রায়োরিটি দিই, যে আমি একদিন অফ ডে রাখবো, যেহেতু অফ ডে সেরকম হয় না, আর সেকেন্ড সানডেটাও যে খুব একটা সবসময় পাওয়া যায় তাও না। তো আমি এই দিনটা আমার দুদিনের মাঝে একটা গ্যাপ আছে, আমি একটু সেলফ কেয়ার ডে রাখবো। আমি একটু চর্চা করলাম, শরীর চর্চা করলাম, মন চর্চা করলাম, ভালো গান শুনলাম। তো এইভাবে আমি নিজেকে ঠিক রাখি। নিজেকে গুরুত্ব দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টিকুলার প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, আমি একটা পার্টিকুলার শব্দের উপর অর্পিতা ফোকাস করতে চাই, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। এবং আমার ধারণা অন্যরা উইল এগ্রি উইথ মি অন দিস পয়েন্ট, যে আমাদের প্রত্যেকের জীবনে না সোশ্যাল মিডিয়াটা এখন একটা দৈনন্দিন জীবনে একটা পার্ট হয়ে গেছে, মানে অ্যালার্ম দেওয়ার মতন বিষয় হয়ে গেছে। একটা ফেসবুক চেক করা, একটা ইনস্টাগ্রাম চেক করা। একটা পার্টিকুলার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি নাম না নিয়েই বলছি, একজন ভদ্রমহিলা আছেন যার 60-এর কাছাকাছি বয়স আমার ধারণা। তিনি হাউসওয়াইফ, তার ছেলে সংসার সব রয়েছে, এবং উনি ফেসবুকে ওনার যে যে জিনিসগুলো মনে হয় যে হোম মেকারদের সমস্যা, উনি সেগুলো নিয়ে কথা বলেন। উনি যে এই প্ল্যাটফর্মটা উনি ফেসবুকের মাধ্যমে উনি করেছেন, উনি একটা ফোনের ক্যামেরা ঘুরিয়ে উনি সেলফি করে করে উনি রেকর্ড করেন। কোনো মারাত্মক যে কিছু চাকচিক্য রয়েছে তাতে নেই, কিন্তু এই যে মানুষরা যাদের ধরো কাউকে অ্যাক্সেস করাটা খুব ডিফিকাল্ট বা কিছু, তারা কিন্তু ফেসবুকের মাধ্যম দিয়ে একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে যেখানে তারা অ্যাগেনিয়ান্ট ধরনের, যেখানে তারা মনের কথা খুলে বলতে পারে। ওনাকে ডিএম করছেন, এবং উনি একটা জিনিস যেটা করেন, উনি একটা পয়েন্ট অফ টাইমের পর উনি বলেন যে আমার মনে হচ্ছে আপনার কারোর সঙ্গে কনসাল্ট করা দরকার বা কোনো প্রফেশনালের কাছে যাওয়া দরকার, কারণ এটা আমার এখতিয়ারের বাইরে। কিন্তু উনি শুনছেন। তো এইরকম জিনিসও তো রয়েছে ফেসবুকে। এবার আমাকে একটা জিনিস দেখতে হবে যে আমার সার্ভাইভালটা কি সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে আমি কি বারবার করে চেক করছি যে আমার কটা ফলোয়ার হলো, কটা রিল, কটা লাইক হলো, কটা সাবস্ক্রিপশন হলো, কটা লাভ রিঅ্যাক্ট হলো। একদমই তাই। ইজ ইট ডিফাইনিং মাই লাইফ? মানে এটা একটা ভ্যালিডেশনের জায়গা থেকে আসছে, যে একটা গ্লোবাল ভ্যালিডেশন বা একটা ন্যাশনাল লেভেলে একটা ভ্যালিডেশন। অঙ্গনা যে পার্টিকুলার প্রফেশনে রয়েছে সেখানে এটা পোর্টফোলিওর মতন কাজ করছে। বা ধরো আমি যে ধরনের ভিডিওস গুলো আপলোড করি সেগুলো অ্যাওয়ারনেস মানে সংক্রান্ত ভিডিওস, কিন্তু সেইখানেও আমার মনে হয় না যে ও বা ওর ইন্ডাস্ট্রিতে, মানে এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা সারাক্ষণ ফোন খুলে দেখছেন যে কটা ফলোয়ার কমলো আর কটা ফলোয়ার বাড়লো। তাহলে তো আমি কাজটাই করতে পারবো না, তাহলে তো মুশকিল, কারণ আমার প্রোডাক্টিভিটি তো সেখানে হ্যাম্পার হয়ে যাবে। এটা আমার প্রোফাইল, এটা আমার পোর্টফোলিও, এটা কি আমার আইডেন্টিটি হয়ে যাচ্ছে? ওর কাজটা কিন্তু ওর আইডেন্টিটির একটা বড় পার্ট, পুরোটা বলবো না কিন্তু একটা বড় পার্সেন্টেজ। কিন্তু ওর প্রোফাইলটা কি ওর আইডেন্টিটি, বা আমার ভিডিওগুলো কি আমার আইডেন্টিটি? আমাকে তো আমার হসপিটালে শো আপ করতে হবে, অ্যাকচুয়ালি পেশেন্ট দেখতে হবে, ফোন কলস নিতে হবে, ওকে বিহাইন্ড ক্যামেরা কিছু জিনিস তৈরি করে প্রিপেয়ার করে যেতে হবে। সেটা কিন্তু আমাদের একটা বড় মানে কাজের জায়গা, বড় প্রোডাক্টিভিটির জায়গা। কিন্তু আমার এক্সিস্টেন্স, আমার অস্তিত্বটা যদি সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে যায়, আমি বারবারই ডিপেন্ডেন্সি শব্দটাই অর্পিত এই কারণেই ফোকাস করছি, কারণ আমার সারা পৃথিবী যদি লাইকস, ফলোয়ার্স আর সাবস্ক্রিপশনের পেছনে ঘোরে, তাহলে তো খুব মুশকিল। কারণ আমি তো বাইরের মানুষদেরকে কন্ট্রোল করতে পারবো না। কালকে কারোর আমার কোনো কথায় খারাপ লেগেছে, সে আমাকে আনসাবস্ক্রাইব করেছে, ইফ মাই ওয়ার্ল্ড ফলস অ্যাপার্ট বিকজ অফ দ্যাট, তাহলে তো এই জায়গা থেকেই আমার মন খারাপ গুলো শুরু হচ্ছে। কোনো কিছুই তুমি ভেবে দেখো না, টিভি বলো, মোবাইল ফোন বলো, সোশ্যাল মিডিয়া বলো, কোনো কিছুই যদি আমার আইডেন্টিটি কেন্দ্রিক হয়ে যায়, তাহলে তো আমার আইডেন্টিটি ক্রাইসিস ঘটিয়ে দিচ্ছে। সেটা এইখানে পার্থক্যটা করতে পারাটা খুব মুশকিল, খুব মুশকিল। একদমই খাঁটি কথা, প্রচন্ড ডিপেন্ডেন্ট। আমি কি ডিপেন্ডেন্ট নাকি আমার ভালো লাগছে বলে আমি করছি? এই সূক্ষ্ম পার্থক্যটাই আমরা বুঝতে পাই না। এগুলো খুব সূক্ষ্ম জিনিস, মানে এগুলো খুব সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাম আই ডিপেন্ডেন্ট?
এবার আমি কি করে বুঝবো আমি ডিপেন্ডেন্ট কিনা? যেমন ধরো আমাকে আমার কিছু বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে যে ডিপেন্ডেন্সির ক্রাইটেরিয়া কি। আমি সকালবেলা উঠে প্রথম 1 ঘন্টা ধরো ফোন ইউজ না করলে বা দিনে মাল্টিপল টাইমস ফোন না দেখলে আমার মনে হচ্ছে আমি কিছু মিস আউট করে যাচ্ছি। ফোমো, কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, আমি কাজে মন দিতে পারছি না, আমার খিদে হচ্ছে না, আমার ঘুম হচ্ছে না, আমার তাহলে কিন্তু অ্যান্টেনা অ্যালার্ট। এটা আমি প্রচন্ড ভাবে এটাকে খুব র্যান্ডমলি ওয়ার্ক করে বলেছি স্কুল থেকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। বিকজ আমরা একটা খুব যাই হোক বল এটা আমার হয় তো এইগুলো কিন্তু আমরা, এবং এরকমও নয় যে এটা আমি 1 দিন 2 দিন করলাম মানে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। এটা যদি আমার দীর্ঘদিনের একটা, আবার ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি আমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয় এবং তাতে আমার ডেইলি প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছে, আমি লোকের সঙ্গে মিশছি না কারণ তুমি আমায় আনফলো করে দিয়েছো, সেই কারণে আমি তোমার ফোন তুলছি না, আমি তোমার টেক্সটে রিপ্লাই করছি না, আমি তোমার সাথে মিশছি না, তাহলে কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে কোথাও। এইটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ভিউজ লাইকস আমার মন ভালো করছে, মন খারাপ করছে, হ্যাঁ। এটা তো হয়, মানে আমার ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে হয়, ভালো ভালো ইন্টারভিউ সবার ক্ষেত্রে হয়তো, কিন্তু সেটা কোন লেভেলে পুরোটাই হচ্ছে এটা মোমেন্টারি হচ্ছে না, এটা আমি ভাবতেই থাকছি আমি। ইন্টেন্সিটি, ডিউরেশন, এই জিনিসগুলো কিন্তু পুরো খেলাটাকে বদলে দেয়, একদম পুরোটাকেই বদলে দেয়। ওকে ভালো করে বোঝায় না, মানে ওর সাথে এঙ্গেজ করলে মনে হয় যে আরো শুনি। সত্যি দিনে 14 ঘন্টা আমি এটাই করছি, ভালো করে বোঝাচ্ছি। করলেও যে এরকম ভাবে বোঝাতে পারেন সেটাও একটা একদম, ভুল একদম। অবশ্যই। যাই হোক, এই বিষয়ে যদি আমরা কথা বলতে থাকি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলতেই থাকবে, সেটা তো করা যাবে না, শেষ করতে হবে আমাদের। কিন্তু এই এই একটা বিষয় দিয়ে শেষ করব যে আমরা আমাদের কথাগুলো খুব সহজে বলতে পারি, আমরা যারা এখানে আছি এখন এই মুহূর্তে, সেইভাবে বলতে গেলে যারা নিজে পায়ে দাঁড়িয়ে একটা লড়াই করে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করছি, তারা অনেকটা সহজে কথা বলতে পারি, নিজেদের মানে সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারি। কিন্তু অনেক মহিলা আছেন, মানে বিশেষ করে আমি যদি আমার মা, দিদিমা, জেঠিমাদের দেখি, তারা মন খারাপ কি বোঝেনি না, ডিপ্রেশন কি বোঝেনি না। এবং এটা বলাও হয় যে কই আগে তো ডিপ্রেশন ছিল না, আগে তো এত, এখন যত সময় যাচ্ছে ডিপ্রেশন শব্দ আছে, তত বেশি মনের রোগ আছে, এত তো মনের রোগ ছিল না। আমার মনে হয় সেটা তখন তারা অ্যাড্রেস করতে পারতেন না বা করানো হতো না, জোর দেওয়া হতো না, তাই জন্য বোধহয় করতে পারতেন না। এখন কতটা সেটা দেখো, মানে এই যে যারা নিজে পায়ে দাঁড়াচ্ছেন না কিন্তু সংসার চালাচ্ছেন, সেটা অত্যন্ত বড় একটা কাজ। তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদের মনকে গুরুত্ব দেওয়া, কতটা সেটা হয়েছে আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি 2-3টে জিনিস খুব স্পেসিফিক্যালি বলছি। হ্যাঁ, একটা হচ্ছে যে মন মানুষের শরীরের চিরকাল একটা পার্ট ছিল, হঠাৎ করে যে মনটা উদয় হয়েছে বা তৈরি হয়েছে তা কিন্তু নয়। আমাদের অ্যাওয়ারনেসটা বেড়েছে, আমরা গ্লোবালি এক্সপোজড, পৃথিবীর কোথায় কোন কোনায় কি হচ্ছে না হচ্ছে এটা যেমন ক্ষতিকারকও হয়েছে, কিন্তু আমাদের অনেক আইডিয়াস তৈরি হয়েছে, আমাদের চোখ খুলেছে অনেক বেশি, আমরা নিজেদের প্রতি শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সচেতন হয়েছি। কিন্তু মনের সমস্যা আগে ছিল না, সেটা তো তাহলে মানে আগে কি মানুষদের মন ছিল না? তাহলে তো আমাকে ধরতে হবে আগে মানুষের মাথাও ছিল না, মাথা ছিল না তাই মনও ছিল না, মানে হাত পাও ছিল না, এরকম একটা ব্যাপার। কিছুটা তো ফিল করতে দেওয়া হতো না, কারণ দুঃখ বিলাসিতা তো একটা কনসেপ্টই রয়েছে যে তুমি বসে বসে তোমার দুঃখগুলোকে পাকাচ্ছ। এবার যদি আমি আবার একটা টেকনিক্যাল জায়গায় ফিরে আসি, লাভ, স্যাডনেস, ডিসগাস্ট, জয়, গ্রিফ আর বোধহয় সারপ্রাইজ, এই 6টা বেসিক ইমোশন, তাহলে দুঃখ আমি পাকাবো কি করে? আমি তো দুঃখর কম্পোনেন্টটা নিয়েই জন্মাচ্ছি। দুঃখটাকে, তার দুঃখ কি কোনো বিলাস করার মতন জিনিস? আমার তো মনে হয় না। আমার জীবনে কত দুঃখ, এটা আমি বিলাস করব? আমার দৈনন্দিন জীবন যেখানে আটকে যাচ্ছে, কেউ জানো না না কেউ কেন কেউ দুঃখ বিলাস করতে যাবে? হ্যাঁ, যেটা হয় অর্পিতা, সেটা হচ্ছে দুঃখ নিয়ে চলতে 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 না সেটা একটা হ্যাবিট হয়ে যায় এবং সেটাকে মানুষ আলাদা করে আর ফিল করতে পারে না। আমি একটা মানে মুভির একটা ছোট ক্লিপ বলবো, কোন সিনেমা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। ডাকোটা জনসন রয়েছেন একটা দিকে, একটা টেবিলের এইদিকে ডাকোটা জনসন বসে এবং অন্যদিকে আরেকজন মেল অ্যাক্টর বসে। তো সেই মেল অ্যাক্টর জিজ্ঞেস করছে, হাউ লং হ্যাভ ইউ বিন ডিপ্রেসড? ডাকোটা জনসন বলছে, ফর এভার। I have been depressed forever. So he is asking, what does it feel like? She is saying it feels like nothing. এই কথা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আলাদা করে ওরকম চোখের তলায় কালি, উস্কো চুল, ছেঁড়া জামা কাপড়,
যেটা সিনেমায় অনেক সময় দেখানো হয় পরিষ্কারভাবে বোঝানোর জন্য, সেটা কিন্তু মনের খারাপ বা মন অসুস্থতা বা মনের রোগ নয়। আইটি সেক্টরে কাজ করছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাক্টর, পারফর্মার্স, আর্টিস্ট, এভরিওয়ান ক্যান হ্যাভ আ প্রবলেম। হ্যাঁ, এবার তুমি যে কথাটা বললে যে যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটা রয়েছে, যাদের একটা ফান্ডিং রয়েছে, যাদের একটা কনস্ট্যান্ট ফ্লো অফ ইনকাম রয়েছে, তারা কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তাদের মনের কথাটা পরিষ্কার করে বলার জন্য। সো তারা ইজিলি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে যেতে পারে, যদিও সোশ্যাল ট্যাবুজ এন্ড স্টিগমাস রয়েছে, সেটা অতিক্রম করার একটা সাহস থাকে, কারণ আমি রোজগার করছি, আমি আমার টাকায় যাচ্ছি। কিন্তু যারা ধরো ওয়ার্কিং নন, সেখানে স্টুডেন্ট হতে পারে, সেখানে রিটায়ার্ড পার্সনস হতে পারে যারা নিজেদের সন্তানদের উপর ডিপেন্ডেন্ট, সেখানে হোম মেকার্স হতে পারে, সেখানে এমন কেউ হতে পারে যে রিসেন্টলি তার কাজ হারিয়ে ফেলেছে, বেসিক্যালি পিপল হু আর নন আর্নিং, তাদের অটোমেটিক্যালি একটা কুণ্ঠাবোধ হতে থাকে যে এটা তো একটা বিলাসের জায়গা, কারণ আমাকে তো টাকা দিয়ে আমার দুঃখের কথা বলতে হচ্ছে, আমাকে টাকা দিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হচ্ছে, এর থেকে আমি বন্ধুর সঙ্গে কথা বলিনি। কিন্তু আপনাদেরকে আমার এটাই বলার বিষয় যে যখন একটা পেটের সমস্যা আমার হচ্ছে, বা আমার বুক ধড়পড় করছে, বা আমার স্কিনে কোনো র্যাশ বেরোচ্ছে, আমি কিন্তু তখন আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের বলবো যে প্লিজ আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে চল, কারণ আমি ভালো নেই। তাহলে আমি যতক্ষণ না নিজের মধ্যে সেটা একসেপ্ট করতে পারবো যে মনের ভালো না থাকাটাও ভালো না থাকা, ততক্ষণ কিন্তু আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। কারণ সে আমাকে বলবে যে বাড়িতে ফাঁকা বসে আছিস, কাজকর্ম নেই, ইউ আর রিটায়ার্ড অর ইউ আর স্টুডেন্ট, তুই এগুলো ভাবছিস। তাহলে তখন আমাকে এই জিনিসটা বলতে হবে যে আমার স্কিনের র্যাশটাও কি আমি ভাবছি, আমার চুল পড়ে যাচ্ছে সেটাও কি আমি ভাবছি, আমার কষ্ট হচ্ছে, আমি খেতে পারছি না, আমার দিনের পর দিন ঘুম হচ্ছে না, আমার হার্টবিট অনেক এরাটিক, আমার বুক ধড়পড় করছে, এটা ভাবনা কি করে হতে পারে? আমার মধ্যে যদি কনভিকশন না আসে নিজেকে নিয়ে, আমি যদি সমানে কুণ্ঠিত বোধ করি যে এটা তো একটা বিলাসিতা, এটার জন্য বাড়ির একটা লোককে আবার বদর করব, তার থেকে টাকা চাইবো, তাহলে যখন এটা নিয়ে দিনের পর দিন আমি পড়ে থেকে 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 যদি আমি শুয়ে পড়ি বিছানায়, তখন এটা কে সামলাবে? আমি একজন পেশেন্ট ইডিএফ এ ভর্তি ছিলেন, আমি ওনাকে ইন হাউস দেখতে যেতাম। ওনার বেসিক্যালি উনি ভর্তি হয়েছিলেন কিডনির সমস্যা নিয়ে, কারণ ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল। শুরু হয়েছিল কিন্তু ডিপ্রেশন থেকে, বাড়িতে পরপর কয়েকটা ডেথ, সেখান থেকে ডিপ্রেশন, সেখান থেকে সুগার লেভেল বেড়ে যায়, স্পাইক করে, সেখান থেকে কিডনি এফেক্টেড হয়ে যায়। এবার ডাক্তাররা বলছে আমরা কিডনির কিছু করতে পারছি না, কারণ দুটো কিডনি ট্রান্সপ্লান্ট করার চান্সেস খুব কম। ইট স্টার্টেড ফ্রম আ সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অ্যান্ড ইট এন্ডেড টু আ কোল্যাপস। কারণ ব্রেনটা আমার হেডকোয়ার্টার, আমি এই যে সোজা পশ্চারে বসে আছি কারণ আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে এই পশ্চারে বসো, সেটা যদি হেডকোয়ার্টার যদি কোল্যাপস করে, আমার সারা শরীর এমনিই কোল্যাপস করবে। এইটা সামহাও মানুষের কাছে এখনো এই আইডিয়াটা, এই একসেপ্টেন্সটা এখনো কম। আর বেশিরভাগ শরীর খারাপ কিন্তু সাইকোলজিক্যাল রিজন সাইকোসোম্যাটিক রিজনস থেকেই হয়, মানে আমার যেহেতু ক্যান্সার, হার্ট ডিজিজেস, এভরিথিং। আর মানে ধরো একটা খাবার যখন খাই আমরা, এটা আমাকে আমার একজন বন্ধু বুঝিয়েছিল যে আমরা যখন খাবার খাই, খাবারটা যদি আমরা খুব তাড়াহুড়ো খাই, এটা অলসো সিগন্যাল যে আমরা স্ট্রেসে আছি, অ্যাংজাইটিতে আছি, ওটা হজম হওয়ার চান্সেস 100% খুব স্লো হয়ে যায়। আর যখন আমরা যদি একটু ধীরে সুস্থে যে কোনো জিনিসকে ট্রিট করি, ধরো মাইন্ডফুলি খাচ্ছি, মানে শব্দ ইজ অলসো মাইন্ডফুল, সো হজম হচ্ছে, মানে বডি সবসময় একটা কনস্ট্যান্ট স্টেট অফ ফ্লাইট অর ফাইট মধ্যে থাকে বেশিরভাগ। আর স্পেশালি আমাদের ফিল্ডেও আই থিঙ্ক তোমার, বিকজ ইউ অলওয়েজ হ্যাভ টু লুক আফটার পেশেন্ট, ইটস আ পারফরম্যান্স, সবটা বাইরে ছেড়ে রেখে দিয়ে ভেতরে ঢোকা, তো ওইটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ম্যানুভার করা, যে মানে বডিতে না একটা কনস্ট্যান্ট সেট অফ অ্যাংজাইটি থাকলে কেউ কখনো ভালো থাকতে পারে না, ব্রেন সিগন্যাল পায় না, চলাফেরা, কথাবার্তা সবকিছু থাকার মধ্যে একটা ফিজিটি ব্যাপার থাকে। তো সেটা আমি খুব ক্লোজলি অনেকের দেখেছি, তো তাই জন্যই বলতে পারছি, মানে যেটা স্লো লিভিং এর কথা বলছে বা আগেকার দিনের প্রসঙ্গে এটা মাথায় এলো আমার, যে মানে সবকিছুই ভেরি ইন্টার রিলেটেড, মনটা আমাদের শরীরেরই অঙ্গ। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে নিশ্চয়ই এটা খুব প্রচলিত একটা স্টেটমেন্ট যে গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন। অ্যাবসলিউটলি। তো অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা প্রথম জিনিসটা যেটা জিজ্ঞেস করি হজম কেমন, এবং লোকে না খুব অবাক হয় যে এরকম ফিজিক্যাল প্রশ্ন করছে কেন, হজম কেমন, বাউল মুভমেন্ট কেমন, পেট ঠিক মতন ক্লিয়ার হয় কিনা, ইউরিনারি কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ করে মাঝরাত্রিরে বুক ধড়পড় করে কিনা, কারণ আমার বডি কনস্ট্যান্টলি এটা ভাবছে যে আই এম অন দি এজ, সিঙ্ক অর সুইম,
একদম আইদার আমাকে ডুবে যেতে হবে, না হলে আমাকে সাঁতরে বেরিয়ে যেতে হবে। তো আমার বডি যদি কনস্ট্যান্ট এই এজি ফিলিংটা নিয়ে থাকে, তাহলে সেটা তো সিগন্যাল পাচ্ছে যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই। এবং বডি কিন্তু সেই সিগন্যাল দেবেই, যেটা তুমি বললে যে সাইকোসোম্যাটিক সাইন্স, সিগন্যাল দেবেই। চুল পড়ে যাচ্ছে, স্কিন র্যাশ, টেম্পারেচার ফ্লাকচুয়েট করছে, কারণ তুমি তোমার মনকে সেই গুরুত্বটা দিচ্ছ না যেটা তোমার মনের পাওয়ার কথা। এটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল এফেক্ট করে 100%। প্রোল্যাকটিন লেভেল ফ্লাকচুয়েট করলেই একদম মেনস্ট্রুয়াল সাইকেল ফ্লাকচুয়েট করবে, পিরিয়ডস ইরেগুলার হওয়া, ক্রাম্পস বেড়ে যাওয়া, সবকিছু ইন্টারভিউ বলে না, গাট ফিলিংটা খুব স্ট্রং আমার, গাট ব্যাকটেরিয়া ঠিক থাকলেই হবে, গাট ব্যাকটেরিয়া ঠিক থাকাটাই খুব দরকার। মানে আমরা হয় না উৎস যেটা, সেটারই খোঁজ করছি না কোথায়। বলে যে কোনো একটা বড় রোগের আগে জ্বর, সেটা হচ্ছে একটা সিগন্যাল, জ্বর আসাটা, যে সেটাকে আমরা অ্যালার্ট। হ্যাঁ, তো আমরা সেই জায়গাটাতেই কিন্তু যাচ্ছি না, যাই না। কিছুটা সচেতন হয়েছি, কিন্তু এতটা যে সচেতন হওয়া উচিত আজকে আমি ইন্টারভিউটা পর আরো বুঝলাম আর কি। থ্যাংক ইউ সোহিনী, থ্যাংক ইউ অঙ্গনা। তবে আরো অনেক, সত্যি আরো অনেক কথা বলার প্রয়োজন এই বিষয় নিয়ে, যেটা বলা হয় না, অবশ্যই বলবো। তবে মানে অনেক অনেক থ্যাংক ইউ এই টপিকটা চুজ করার জন্য এন্ড ফর হ্যাভিং আস ওভার হিয়ার টুডে। কারণ এটা না এমন একটা বিষয় যেটার আলোচনার কোনো শেষ নেই। এর আলোচনার দরকার, আলোচনা বেশি দরকার, এবং আমরা যত কথা বলবো, মানে নারী দিবস কেন্দ্রিক নয়, এটা সব সময় এটা নিয়ে কথা বলা দরকার। মানে মেন্টাল নারী পুরুষ নির্বিশেষে করাটা খুব ইম্পর্টেন্ট, কোর জায়গাটাকে ধরাটা খুব মানে আমি ওটাই একটা ছোট্ট পার্সোনাল ইয়ে দিচ্ছি। আমি ছোটবেলা থেকে, আমি জানি না কেন কিভাবে, আমি ক্লাস 10 থেকে যখন আমার বাদবাকি বন্ধুরা লাইব্রেরিতে গিয়ে গল্পের বই পড়তো, আমি ওই এজে যেটুকু পেতাম সাইকোলজির বই নিয়ে বসতাম। কারণ আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো যে জানতে যে আমি যে সামনে মানুষের সাথে কথা বলছি সে কি ভাবছে, কিভাবে কি বলছে, এই একটাই কথা অন্য মানুষ কিভাবে আলাদাভাবে বলছে, মানে ব্রেন কিভাবে ফাংশন করছে, মানে মানুষের কথাবার্তা বা মানুষের চিন্তা ভাবনা কিরকম, সেটা আমার সবসময় ইচ্ছে ছিল বোঝার। আমি হয়তো কখনো ডিগ্রি করে উঠতে পারিনি, কিন্তু আমার আমার খুব কিউরিওসিটি আছে। আর বডিকে জানা, যত বয়স বেড়েছে আমি বডির সাথে মাইন্ডের যে কোরিলেশনটা, কি কি ক্ষেত্রে কিভাবে কাজ করে সবকিছু নিয়ে, মানে আজকে যে আমি এই ইন্টারভিউতে বসেও আছি, আই ফেল সো লাইভ, যে মানে ও যেগুলো, ও তো প্রফেশনাল একজন, কিন্তু ও যেগুলো বলছে আমার মনে হলো আচ্ছা আমি অনেকটাই বুঝি। তো মানে থ্যাংক ইউ সো মাচ এই টপিকটা তোলার জন্য আর আমাদের দর্শকের কাছে এটা পৌঁছানোর জন্য, কারণ এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা মানে দর্শকদের এটাও বলা যে এটা নিয়ে আমরা যত কথা বলবো, যত আলোচনা করব, যত ফ্রি হব, তত কিন্তু আমাদের এই ব্লকেজ গুলো বা আমাদের এই ব্যারিয়ার গুলো আস্তে আস্তে কাটবে। মানে আমাদের শরীরের একটা অঙ্গ, তো সেটাকে আলাদা করে খুব ওভার সিগনিফাই বা আন্ডার সিগনিফাই কোনোটারই প্রয়োজন বোধহয় নেই আমাদের। একদমই একদমই। থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়ে পরেও, মানে পরে যদি সুযোগ হয় আবার আমরা কথা বলবো। তবে আরেকজনকে থ্যাংক ইউ জানাতে চাই, ক্যামেরার পেছনে যিনি আছেন আজকে, নাহলে ইন্টারভিউটা হতো না আর কি। বারবার আর কি নানান সমস্যা আসছিল। সায়নী আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরার পেছনে। থ্যাংক ইউ সায়নী। সঙ্গে সায়নী সত্যি একদম সব ম্যানেজ করে। তো এই যে আমরা হাসলাম, সেই হাসিটার খুব প্রয়োজন প্রত্যেকের জীবনে। সেটা কিভাবে সম্ভব? শুধুমাত্র শরীর ওপরটা চকচকে করলাম তাতে কিন্তু নয়। যে জায়গাটাকে আমরা সবসময় বেশি উপেক্ষা করে যাই, ঠিক আছে তার দিকে মন না দিলেও হয়, মনের দিকে মন না দিলেও হয়, সেটা করলে এই যে হাসিটা সেটাই হয়তো থাকবে না। তাই প্রত্যেকে হাসুন, ভালো থাকুন, ভালো রাখুন মনকে, শরীরকেও। শরীরটা আমরা গুরুত্ব দিই, মনটা আমি বেশি জোর দিয়ে বললাম কারণ আমরা গুরুত্বটা কম দিই। এবং এই হাসিটা আমাদের ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে। আর নিজেকে ভালো রাখলে অন্য কাউকে ভালো রাখার কথা ভাবা যেতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।